সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়ক সংস্কার সহ উন্নত রেল যোগাযোগের ঘোষণা। নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু। সংস্কার নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় জামায়াত, বলছে বিএনপি। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি 11 দলের। পরিচয়পত্র পাচ্ছেন 2 সিটের হকাররা। নির্দিষ্ট অঙ্কের ফি দিলে মিলবে এলাকাভিত্তিক ব্যবসা করার সুযোগ। রাজনৈতিক বরাদ্দ হলে উদ্যোগ ভেস্তে যাওয়ার শঙ্কা। জ্বালানির দাম বাড়ার প্রভাব পণ্য পরিবহনে। ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 1 লাফে 3 গুণ। সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটছে অসাধু চক্র। সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। এবং হাওরে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে ফসল শুকানোর চ্যালেঞ্জ। উজানে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, বাঁধ ধসের শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছে আমি সাব্বিরা মজুমদার। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও বাঁশিয়া খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেহাল মহাসড়ক ঠিক করা সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় সরকারের কাজে আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালিহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেটে প্রধানমন্ত্রী। সুরমার মেয়ে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সকালে আকাশপথে পূর্ণভূমি সিলেটে পৌঁছান তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেই সেখান থেকে নিজ বাসে রওনা হন শহরের উদ্দেশ্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সিলেট সফরের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন তারেক রহমান। ওই বৃষ্টি তো পরে হয়েছে। পরে শহরের সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে যান সরকার প্রধান। জলাবদ্ধতা নিরসনে সুরমা নদীর উভয় পাড়ে বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশেই সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশ যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের উপর জোর দিতে হবে। নদী বা খালে পলিথিন বর্জ্য না ফেলতেও সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান তিনি। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশার কথা তুলে ধরে আগামী কয়েক বছরের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করার কথা জানান সরকার প্রধান। রেল যোগাযোগ বাড়াতে 2 লেন করার কথাও জানান প্রধানমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাল্লাহ ভোগ করতে হবে না। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। এ ব্যাপারে আমরা চেষ্টা করছি ডবল লাইন কিভাবে করা যায়। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্প এই সিলেটে উদ্বোধন করেছেন সরকার প্রধান। তিনি বলছেন, জনগণকে সঙ্গে নিয়েই তার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করতে চান তিনি। তাই প্রত্যেকের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখান থেকে বেরিয়ে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাইশা নদী পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করব, শুকনা মৌসুমটা শুরু হলে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিলেট। খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর জোর দেন তিনি। শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালিহিনের আরও একটি রিপোর্ট।
সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোর শিক্ষার্থী আর খুদে খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশের পরই গগন বিদারী উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। পরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। নির্ধারিত মঞ্চে আসন গ্রহণের পর খুদে প্রতিযোগীদের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন তিনি। বক্তব্যে নতুন কুড়ি স্পোর্টসের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের সব শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানান সরকার প্রধান। পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, আদর্শ মেধাবী মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছে ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। বক্তব্য শেষে পুরো মাঠ ঘুরে খুদে প্রতিযোগী ও স্টেডিয়ামের গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। স্বপ্নের পথে বিজয়ের সাথে, এই স্লোগানে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন, তৃণমূল থেকে যেমন পেশাদার খেলোয়াড় তারা উঠিয়ে আনবেন, একই সঙ্গে এই খেলোয়াড়রাই আগামীতে আন্তর্জাতিক বিশ্বে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। একই সঙ্গে আর্থিক সচ্ছলতা এনে দেবেন প্রতিটি পরিবারকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, সিলেট। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে অভিযোগ দলটির নেতাদের। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় গণমিছিল করেছে 11 দল। জুলাই সনদ ও গণভোটের রায় ইস্যু নিয়ে সরকারি ও বিরোধী দলের উত্তাপ সংসদ ছাপিয়ে গড়িয়েছে রাজপথে। আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে জেলায় জেলায় গণমিছিল করে জোটটি। এতে তৃণমূলের জামায়াত, এনসিপি সহ 11 দলের নেতাকর্মীরা অংশ নেন। জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হলে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। খুলনা প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, জনরায় উপেক্ষা করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বিএনপি। আমাদের লিডার অফ দি অপোজিশন যে কথা বলেন যে সরকার ধীরে ধীরে এখন ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? এই যদি মানা হয় তাহলে এত রক্ত, এত আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আর এটা যদি মানা না হয়, আজকের প্রবন্ধকার সংকট বলেছেন সাংবিধানিক সংকট তৈরি হবে। এদিকে দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকার গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিরোধী জোট। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়, বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। এই যে নিজের অনুসারীদের সঙ্গে প্রতারণা করা, এইটা কোনো একটা দলের জন্য নৈতিক অবস্থান হতে পারে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, রোববার রাজধানীতে জাতীয় কনভেনশন করবে এনসিপি। তারিফ রহমান, সময় সংবাদ। সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে জামায়াত, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য আন্দোলন করছে বিরোধীরা। জানান, উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে একমত হয়নি বিএনপি। এ বিষয়ে সংসদে সমাধান হবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংশোধনের কমিটিতে বিরোধীদের যোগ দেওয়ার আহ্বান তার। শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ সময় কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান নজরুল ইসলাম খান। যে দলটি, এই যে দলের নেতাকর্মীরা
তারা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। এই দলটা এবং তাদের নেতা কর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা বিএনপির কাজ না। রাজধানীর শেরেবাংলা নগরের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জামাত সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা। এর সমাধান সংসদে হবে বলেও জানান তিনি। জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম। জামাতের নেতৃত্বে 11 দল, এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। আমি আশা করব সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। বিতর্ক বাদ দিয়ে অর্থনৈতিক অবস্থার উত্তরণে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের উন্নয়নে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে এবারের ডিসি সম্মেলনে। প্রস্তাবের মধ্যে আছে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপনের বিষয়টিও। আজ 4 দিন ব্যাপী সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন ডিসি বা জেলা প্রশাসকরা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেয়া প্রস্তাব নিয়ে প্রতি বছর ডিসি সম্মেলনে আলোচনার মাধ্যমেই নেওয়া হয় কার্যকর সিদ্ধান্ত। অন্যান্য বছরের মতো এবারও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হবে রোববার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের আগের দিন শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 34টি অধিবেশনে ডিসিদের দেয়া 1729টি প্রস্তাবের মধ্য থেকে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, হাসপাতালগুলোতে অ্যান্টিভেনাম সহজলভ্য করা, কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা, নোয়াখালীতে বিমানবন্দরে স্থাপন, জেলা পর্যায়ে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপন সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ডিসিরা। জনগণের কাছে বর্তমান যারা সরকার আছেন তাদের জবাবদিহির একটা প্রসঙ্গ আসছে। ইশতেহারে কিছু প্রমিস করে এসেছিলেন যে এগুলো আমরা করব, তাদের সুবিধা মতো তারা প্রশাসন গুছিয়েছেন। তাদের সাথে ইন্টারঅ্যাকশন করা, যে কি কি কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকদের যোগ্যতা না থাকলে শুধু দলবাজি করে লাভ হয় না। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আপনি যদি দক্ষ না হন, সৎ না হন, শুধু চিল্লাচিল্লি করে আর দলবাজি করে লাভ হয় না। রাজনৈতিকভাবে ব্যবহার হওয়াটা সরকারি কাজে যদি এটার এফেক্ট করে তাহলে পরে এটা ঠিক না। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিসি সম্মেলনে নেওয়া প্রস্তাবের 44% এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কি কি কাজ করতে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটের পেছনে বিপণন কোম্পানিগুলোর গাফিলতি দায়ী বলে স্বীকার করলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, পাম্পে দীর্ঘ সারির পেছনে যেমন ছিল রাজনৈতিক উদ্দেশ্য, তেমনি সংকটে জ্বালানি বিভাগের নির্দেশনায় কাজ করেনি বিপণন কোম্পানিগুলো। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকদের তীব্র ভোগান্তি। জ্বালানি তেলের সংকটে প্রায় 2 মাস ধরে দেখা যায় এমন পরিস্থিতি। তবে দাম আর সরবরাহ বাড়ানোর পর এখন বদলেছে সে চিত্র। সংকটের জন্য এতদিন আতঙ্কিত হয়ে বেশি তেল কেনা আর মজুদ প্রবণতাকে দায়ী করলেও এবার কিছুটা সুর বদলালেন জ্বালানি মন্ত্রী। মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফলতি ছিল। আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, কিন্তু আমাদের লোকজন যদি ওটাকে ঠিক মতো ক্যাটারিং করতো তাহলে এই লাইনও থাকতো না। জ্বালানি সংকট আর লোডশেডিং এর প্রসঙ্গ টেনে নিজস্ব সম্পদ অনুসন্ধানে জোর দেন মন্ত্রী। পেট্রোল পাম্পের লাইন যেতে যেতে না যেতে আবার বিদ্যুতের লোডশেডিং শুরু হয়ে গেল। এই যে সব প্রবলেমগুলো আছে, এগুলোকে ওভারকাম করতে পারে আমার দেশীয় সম্পদ যদি আমরা আহরণ করতে পারি এবং
দিতে পারি আর কি। রাজধানীতে আরেক অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী 5 বছরে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এই সোলারকে এগিয়ে নেওয়ার জন্য উইল গিভ ইনসেন্টিভ। কিভাবে ট্যাক্স কমিয়ে এটা ঠিক করা যায়, যারা সোলারকে ব্যবহার করে বেশি তাদেরকে কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, এগুলো আমরা চিন্তা করছি। মন্ত্রী জানান, জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরি করবে সরকার, যা হবে বিনিয়োগ বান্ধব। এই পলিসিটা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে, সংকটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় কমছে গাড়ি আমদানি। 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে মাত্র 2,912টি, জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় অর্ধেক। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বৃষ্টি উজানের ঢলে হাওরে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটছে অনেকে। বৃষ্টির কারণে ফসল শুকানো নিয়েও চরম বিপাকে চাষিরা। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাসে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানিতে তলিয়ে পাকা ধান। শ্রমিকের মজুরি বাড়ায় নেত্রকোনার সরমুশিয়া হাওরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটতে জমিতে নামেন কৃষকেরা। অনুমানে তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে আহত হন অনেকে। এদিকে সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজানের ঢলে 16,000 হেক্টর জমির ধান নিম্নচ্ছিত। বৈরী আবহাওয়া আর বজ্রপাতে মৃত্যুর ভয়ে ধান কাটার শ্রমিক পাওয়া দায়। এর মধ্যে আবার ধান কেটে পাড়ে আনলেও নেই রোদ। এতে ধান শুকাতে গিয়ে দুশ্চিন্তায় কৃষক। খানি টানি লই গ্রামের আজ রাত আসে মরতাছে, মরার কোনো সিকিউরিটি নাই। এই যে ধান গেরাবাতি ধান নষ্ট হয়ে যাইতাছে, আমরা কি পাবো আর মাজনে কি পাইবো। আগামী 1 সপ্তাহ উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের 1718 কিলোমিটার বাঁধ, এগুলো আসলে দীর্ঘ সময় ওয়াটার রেজিস্ট্রেশন করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা এটি আসলে যে কোনো সময় একটা বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল অঞ্চলে এখনো 30 ভাগ ধান পানির নিচে তলিয়ে। এতে বিপাকে প্রান্তিক কৃষকেরা। দিনের অবস্থা ভালো শুকাইতে পারে না, এটা নষ্ট হইতাছে, গ্যাস দিতেছে, ধান কলার মাঝে রাইকেও নষ্ট করতেছে। মাত্র ফসল এটা আমরা এটা লই বাচ্চা কাচ্চা লইয়া চলি, এটা যদি না হতে তো আমরা উপায়ই নাই। কিশোরগঞ্জের বেশিরভাগ নদীর পানি বাড়ছে। এতে নতুন করে পানির নিচে চলে যাচ্ছে ধানের জমি। 1,5-2 হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। নিজ উদ্যোগে এখন পর্যন্ত 53 ভাগ ধান কেটেছে কৃষকেরা। তো শাসনা দিয়ে 1,000 এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। এছাড়া মৌলভীবাজারে 1,432 হেক্টর এবং হবিগঞ্জে প্রায় 8,000 হেক্টর বোরো ধান পানিতে ডুবে আছে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় নষ্ট হচ্ছে অধিকাংশ ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজশাহীতে এখনই জলাবদ্ধতায় বর্ষা মৌসুম নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। পানি নিষ্কাশনে 1700 কোটি টাকার প্রকল্প নিয়েছে 2 সিটি। তবে ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণে ধীর গতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদ বলছেন, পরিকল্পনা ও সমন্বয় ছাড়া কাজে আসবে না কোনো প্রকল্পই। বিস্তারিত সাইফুল ইসলামের ছবিতে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিউ মার্কেট, রাজারবাগ, ধানমন্ডি সহ বেশ কয়েকটি এলাকা। কোমর সমান পানিতে জলাবদ্ধতার চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। প্রতি বছর বর্ষা এলেই তড়িঘড়ি করে বেশ কিছু কার্যক্রম হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। চলতি মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করেছে মিরপুর কাজীপাড়া এলাকায়। 1 মাস ধরে চলা খোঁড়াখুড়িতে কোথাও ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি, কোথাও আবার সরু বাঁশে খোলা ড্রেন পাড়ি দিতে ঘটছে দুর্ঘটনা। আমি গতকালকেও দেখেছি একজন পড়ে গেছে। খুব দ্রুতই এটা ইয়ে করা উচিত, ঠিক করা উচিত। এলাকাবাসীর খুব পুরনো পাইপ অক্ষত থাকা সত্ত্বেও বসানো হচ্ছে নতুন পাইপ। পার্থক্য মাত্র 6 ইঞ্চি, যা দিয়ে সহজেই বের হবে না ময়লা আবর্জনা। অথচ এই কাজের টেন্ডারের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে 12 থেকে 38 কোটি টাকা। যদি ওই মাথা দিয়ে পানিটা না যায়, আপনি সারা বছর যদি পানি এটা পরিষ্কার করেন, তাতে কিন্তু
বেনিফিট আসবে না। 2024 থেকে 26 এই 2 অর্থ বছরে বাজেট নথি বলছে রাজধানীর জলবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা এবং খাল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 1700 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। 2 সিটি কর্পোরেশন বলছে বিগত সময়ের অনিয়ম কাটিয়ে নতুন করে জলবদ্ধতা নিরসনে কাজ করছেন তারা। দীর্ঘ 15 বছরে পরিষ্কারই হয়নি, এটা নিয়ে আমরা কয়েকদিন আগে করার চেষ্টা করেছি, সেটা আস্তে আস্তে করছি। যদি করে থাকে তাহলে সে ছাড় পাবে না, বলছে এটা আমার জন্য একটা সুবিধা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পরিকল্পনাবিদ বলছেন জলবদ্ধতা নিরসনের নামে শত শত কোটি টাকা খরচ করলেও ফল পাওয়া যাবে না। এর জন্য প্রয়োজন পরিকল্পনা, সমন্বয় ও কঠোর জবাবদিহিতা। শত শত কোটি টাকা যাচ্ছে, কিন্তু আমাদের যে এই পুরো নেটওয়ার্কটাকে তৈরি করা, ব্যবস্থাপনা করা, ময়লাগুলো জমে না থাকে সেটা করা, সেই দিকে কোনো ধরনের আগ্রহ নাই। সরকারি বাজেট বিশ্লেষণ করে দেখা যায় ঢাকার এই জলাবদ্ধতা নিরসনে প্রায় 2 অর্থ বছরে খরচ করা হয়েছে 2 থেকে 2500 কোটি টাকা, যার বাস্তবিক ফল এই হাঁটু পরিমাণ পানি, আবার কোথাও কোমর পরিমাণ পানি। সরকারি এসব কাগজে কলমের প্রকল্পের বাস্তবিক ফল কিন্তু কোনোই পাচ্ছে না নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন যে এইসব প্রকল্প যদি জবাবদিহিতার আওতায় আনা না হয়, তাহলে রাজধানীর যে জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা তা কখনোই নিরসন করা সম্ভব নয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হকারদের দেয়া হচ্ছে পরিচয়পত্র, যাতে থাকবে যাবতীয় তথ্য ও স্টল নম্বর। প্রশাসকরা জানান, নির্দিষ্ট অঙ্কের ফি দিলে মিলবে এলাকা ভিত্তিক ব্যবসা করার সুযোগ। তবে নগর পরিকল্পনাবিদদের সংখ্যা বরাদ্দে রাজনৈতিক সংশ্লিষ্টতা অগ্রাধিকার থাকলে ভেস্তে যেতে পারে উদ্যোগ। তানভীর হাসান মেঘের প্রতিবেদন। রাজধানীতে ফুটপাত দখল আর উচ্ছেদ যেন ইঁদুর বিড়াল খেলা। এই দোলাচলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারীরা। স্থায়ী সমাধানের দাবিতে আওয়াজ তুলতে তুলতে যেন ক্লান্ত নগরবাসী। অভিযোগ আছে, ফুটপাত দখলকে ঘিরে গড়ে উঠেছে কোটি টাকার চাঁদাবাজির চক্র। প্রভাবশালীদের নিয়মিত অর্থ দিয়ে দোকান খুলতে হয় হকারদের। তবে এবার এই চক্র ভাঙতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 2 সিটি কর্পোরেশন ডিএমপির সহায়তায় হকারদের তথ্য সংগ্রহ শুরু করেছে। এর মধ্যে গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় হকারদের জন্য সাদা রঙের দাগ কেটে জায়গা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি প্রশাসক সময় সংবাদকে জানালেন কিভাবে হবে এলাকা ভিত্তিক হকার পুনর্বাসন। তাদেরকে আইডি দিচ্ছে এখানে একটা চেক থাকবে, এটাকে আপনার ছবি তুলে পুশ করলে তার ডিটেলস বৃত্তান্ত বের হয়ে আসবে। প্লাস আরেকটা আমরা নাম্বার প্লেট দেব, 2টার মধ্যে উল্লেখ থাকবে যে সে কোন জায়গাটায় ব্যবসা করবে, সময় নির্ধারণ থাকবে। তাদেরকে আমরা একটা ফি ধরবো, যে ফিটা তারা করবে। শুরুতে খেলার মাঠে হকার স্থানান্তরের ভাবনা থাকলেও শিশু কিশোরদের কথা বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন। স্পট নির্ধারণ করে হকার পুনর্বাসন কাজ শুরু করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে হকারদের পরিচয়পত্র দিয়েই এখন পর্যন্ত থেমে আছে তাদের কার্যক্রম। খেলার মাঠকে বন্ধ করে দিয়ে তাদেরকে আমরা সেখানে বসাতে পারি না। সেই কারণে যেখানে একটু খালি জায়গা আছে, যেখানে যানজট হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে আমরা আপাতত তাদেরকে স্থানান্তর করছি। চৌকি কিংবা স্থায়ী কোনো দোকান থাকতে পারবে না, একটা ট্রলি সিস্টেম করে সেখানে আসবেন এবং নির্দিষ্ট একটা জায়গায় সেটা রাখতে হবে। যদি এই পরিকল্পনা সফলতা আসে, তাহলে সড়কে ট্রাফিকের আমূল পরিবর্তন আসবে বলে মনে করছে ডিএমপি। আমি তো মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনা একটা আমূল চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা সবাইকে একটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দিবেন। এদিকে মাঠ পর্যায়ে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও হকারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পুলিশ এসে তাদেরকে করে নিয়ে গেছে, অনেক জায়গায় নিয়েছে, বাট আমাদের এখানে নেয়নি এখনো। শুনতাছি যে আমাদেরকে একটা সুযোগ সুবিধা দেবে, কোথায় কি হবে সেটা তো এখন আমরা জানি না। তবে নগর পরিকল্পনাবিদের সংখ্যা বরাদ্দ পেতে রাজনৈতিক সংশ্লিষ্টতা অগ্রাধিকার হলে ভেস্তে যেতে পারে হকার পুনর্বাসনের এবারের উদ্যোগও। কাকে বিবেচনায় নেবেন, কাকে বিবেচনায় নেওয়ার সুযোগ নাই। লক্ষ লক্ষ আছে, আপনি সবাইকে পুনর্বাসন ঢাকা শুরু করতে পারবেন না। পুরো পরিকল্পনা হাজির করলে আমরা বুঝতে পারবো। অগ্রাধিকার চিহ্নিত করার ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি হয়, তখন আবার পুরুষ ভালো উদ্যোগটা ভেস্তে যেতে পারে। এই বিশেষজ্ঞ আরও মনে করেন, হকারদের পুনর্বাসনে কিউআর কোডের পাশাপাশি বায়োমেট্রিক আইডেন্টিটিও জরুরি।
পরিচয়পত্র আর পুনর্বাসনের এই নতুন উদ্যোগ কি শেষ পর্যন্ত হকারদের ভাগ্যের বদল ঘটাবে, নাকি বরাবরের মতো এবারও তা কাগজে কলমে কিংবা পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকবে, সেটাই এখন দেখার বিষয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়া কিশোরীকে অপহরণের 9 দিন পর উদ্ধার করল পুলিশ। গাজীপুরের পুবাইল থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে চলছে অভিযান। তিনি উত্তরা পূর্ব থানায় একটি অপহরণ মামলা করে মেয়েটির বাবা। মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার 9 দিন পর গাজীপুরের পুবাইল থেকে অপহরণের সঙ্গে জড়িত লামিন ইসলাম নামের এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকে। পুলিশ জানায় কি কারণে ঘটনা ঘটেছে তা অনুসন্ধান চলছে। জড়িত বাকিদের ধরতে কাজ চলছে বলে জানায় পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাড়ছে ডাকাতির সংখ্যা। রাজধানীর ডেমরা এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় পেশাদার চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি বলছে, জামিনে বেরিয়ে অনেকেই জড়াচ্ছেন আগের পেশায়। 2023 সালের 31 জানুয়ারি সন্ধ্যা 6:30 কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় নবকলি পরিবহনের বাসটি গতিরোধ করে র্যাবের পোশাক পরা 5 জন প্রবেশ করে। দাবি করেন 2 জন আসামি আছে বাসটিতে। বাসে থাকা 2 জন স্বর্ণ ব্যবসায়ীকে তারা অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা 71 লাখ টাকা ছিনিয়ে নির্জন জায়গায় হাত পা বেঁধে ফেলে দেয়। জামিনে বেরিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই একই চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল 10টায় রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আল আমিন ওরফে মোটা আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব। তার দেয়া তথ্যে একই এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয় চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, র্যাবের 6টি কটি, হ্যান্ডকাপ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না। এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে। র্যাব বলছে এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল চক্রটি। একই কাজ করবে বিধায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সন্ত্রাসীদের অন্দর কোন্দলে রাজধানীতে বেড়েছে কিলিং মিশন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নাগরিকের নিরাপত্তায় শীর্ষ সন্ত্রাসীদের দমনে চলছে কার্যক্রম। হুঁশিয়ারি দেয়া হয়, মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না নতুন করে কোনো সন্ত্রাসীকে। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে তেমন কোনো শীর্ষ সন্ত্রাসী নেই। আগে যারা ছিল তাদের সহযোগীরাই চালাচ্ছে অপরাধ কার্যক্রম। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার কথা জানিয়েছে র্যাবও। মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, অপরাধের প্রমাণ পেলেই আইনের আওতায় আনা হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের। বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই, সাথে সাথে আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার পাশাপাশি মাথাচাড়া দিয়ে ওঠার আগেই দমনের কথাও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিসংযোগে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, শুক্রবার ভোরে প্রাথমিক শিক্ষা যায়নি। প্রযুক্তির সহায়তায় শনিবার বিকেলে প্রথমে পরিচ্ছন্ন কর্মী আসমাউল ইসলাম এবং তার দেয়া তথ্যে জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খান নামে আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। মিরপুর 2 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তথ্য প্রযুক্তির সহায়তায়
ঘটনার সাথে জড়িত প্রাথমিকভাবে যে এখানে এই স্টোরুমে যে অগ্নিসংযোগ দেয় তাকে আমরা মোটামুটি চিহ্নিত করতে পারি। একটা পর্যায়ে চিহ্নিত করে আমরা প্রাথমিকভাবে তার সম্বন্ধে যাচাই বাছাই করি এবং দেখি আসলে এই ঘটনার সাথে আসলে প্রকৃতপক্ষে সে জড়িত কিনা। আমরা যখন নিশ্চিত হওয়ার পরে আমাদের টিম তাকে গ্রেপ্তার করে। সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায় এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। মাগুরায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের পিটিআই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় গোলাম কুদ্দুস খানকে চাপা দেয় ঝিনাইদহগামী কেবি এক্সপ্রেস। সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। শনিবার রাতে শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লাদেনের সমর্থকরা হুমায়ুন গ্রুপের সদস্যকে মারধর করেছে এমন খবর ছড়িয়ে পড়ে। এর জেরে হুমায়ুন গ্রুপ লাদেনের অফিসে হামলা চালায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভোরের সময় আরও থাকছে, সরকারি ওষুধ থাকলেও বন্ধ ছিল বিতরণ। বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেওয়া হতো রোগী, মেয়াদ শেষে ফেলে দেওয়া হয় ডোবায়। জামালপুরে কমিউন ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সবজির আড়ত থেকে খুচরা বাজারে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে সবজি। সন্ধ্যার পর থেকে রওনা দেয়া এসব ট্রাক শুধু সবজি নয়, ডিজেলের দাম বৃদ্ধির চাপ নিয়ে যাচ্ছে ঢাকায়। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বৃদ্ধির পর ঢাকার সাথে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বেড়েছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। পরিসংখ্যান বলছে, সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব 237 কিলোমিটার। এক্ষেত্রে সাতক্ষীরা থেকে 15 মেট্রিক টন সবজি বোঝায় একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে তেলের প্রয়োজন হয় 52.5 লিটার। আগের হিসেবে জ্বালানি ব্যয় হতো 5,250 টাকা, ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা। বর্তমানে 115 টাকা লিটারে একই রাস্তায় ব্যয় বেড়েছে মাত্র 800 টাকা, কিন্তু পরিবহনে বাড়তি ভাড়া যোগ হয়েছে 15,000 টাকা। এতে প্রতি কেজি সবজি পরিবহনে খরচ বাড়ল 1 টাকা। এখন মনে করেন আপনি ডিজেলের দাম বাড়ার কারণে মনে করেন আপনার একটা গাড়ির ভাড়া দিতেছি আমরা মনে করেন 35,000। তেল বেশি লাগছে, যার কারণে ভাড়া বেশি। ঢাকার বাজারে হিসেবে 1 টাকা বাড়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবি কেজিতে দাম বেড়েছে 3 টাকা। কেজি মালে গাড়ি ভাড়া আপনার আছে, আগে ছিল 3 টাকা, এখন হয়েছে 6 টাকা। আগে ক্যারিং খরচ ছিল, তার থেকে ডাবল হয়ে গেছে। চালের বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির সংকট ও জ্বালানি নিতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় মোকাম ভিত্তিক 15 মেট্রিক টন ধারণ ক্ষমতার ট্রাকে ভাড়া বেড়েছে 5,000 টাকা। হিসেবে 50 কেজি বস্তায় মাত্র 16 থেকে 17 টাকা বাড়ার কথা থাকলেও খুচরায় প্রভাব পড়েছে 100 টাকা। মোকাম বেঁধে 4-5 হাজার টাকা বাড়তি। আমরা তো ধরেন যেগুলো আছে এগুলা সব বেশিরভাগই ক্রেতার উপর দিয়ে দিব। বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়াতে আবার মোটামুটি 2-3 টাকা আবার বাড়িয়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তারা দেখেও না দেখার মতো ভান করে থাকে। অনৈতিক ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। জ্বালানির দাম বৃদ্ধির সাথে পরিবহন খরচ মিলিয়ে সবজির দাম বাড়ায় এই রেশে ভুক্তভোগী সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, আর সেই চাপ গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে করে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বয়হীনতাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবস্থাপনায় নতুনত্ব আনার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
সংকটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় কমতে শুরু করেছে বিদেশ থেকে গাড়ি আমদানি। চট্টগ্রাম বন্দর দিয়ে গত 4 মাসে দেশে এসেছে মাত্র 2,912টি গাড়ি। জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরবর্তী মার্চ এপ্রিল মাসে আমদানি অর্ধেকে নেমেছে, অথচ তার আগের বছর 3 মাসে 4,000 গাড়ি আমদানি হয়েছিল। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরের 3টি শেডে আমদানি করা গাড়িতে পরিপূর্ণ থাকলেও এপ্রিল মাসে বলা চলে এক প্রকার খালি। এর মূল কারণ হলো সাম্প্রতিক গাড়ি আমদানি একেবারেই কমে যাওয়া। অন্তত 600 গাড়ি রাখার এই শেডে এই মুহূর্তে আছে মাত্র 218টি। অনেকের ধারণা আছে যে তেল শর্টেজ আছে, সেই জন্য এখন না নিয়ে একটু পরে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে 6টি জাহাজযোগে আমদানি করা 2,912টি গাড়ি খালাস হয়। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে 1,153টি গাড়ি খালাস হলো। মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 497টিতে। অবশ্য এপ্রিল মাসে গাড়ি খালাস হয়েছে 744 ইউনিট। আমরা যদি বিগত সময়ের সাথে তুলনা করি তাহলে আমাদের যে শেডে গাড়ির স্থিতির পরিমাণটা অনেক কমে এসেছে, অর্থাৎ কোনো জট বা কোনো ধরনের বিঘ্ন আমরা দেখতে পাচ্ছি না। 2025 সালের পুরো বছরে বন্দর দিয়ে 31টি জাহাজে করে আমদানি হয়েছিল 14,164টি গাড়ি। এর মধ্যে শুধু একক মাস হিসেবে মার্চে রেকর্ড 1,959 সহ বছরের প্রথম 3 মাসে 3,854টি গাড়ি ডেলিভারি হয়েছিল। তার বিপরীতে চলতি বছরের 4 মাসে ডেলিভারি নেওয়া 3,340টি গাড়িতে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব পেয়েছে 545 কোটি টাকা। মার্চ এবং এপ্রিলে বেশ কম আমদানি হয়েছে। বৈশ্বিক সংকট, যুদ্ধ, তেলের আমদানি কম, এই সব কিছু বিবেচনায় আমদানিকারকরা গাড়ি তুলনামূলকভাবে কম আমদানি করছে। এমনিতে বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে 800 থেকে 8.5% পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হয়। এর মাঝে নতুন করে যুক্ত হয়েছে জ্বালানির সংকট কিংবা দাম বেড়ে যাওয়া। তাতেই বিক্রির পাশাপাশি আমদানি কমেছে দাবি ব্যবসায়ীদের। যারা গাড়ির ক্রেতা মূলত তারা গাড়ি কিনতেছে না, এক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জ্বালানি তেলের আর এক সংকট যেটা, সেটাও কিন্তু ওইটার ক্ষেত্রে প্রভাব ফেলছে। যেমন তেলের গাড়ি কেনার ক্ষেত্রে মানুষ একটু সংকুচিত হয়েছে। বিক্রি কমছে থেকে আমদানি কমছে। যদি বিক্রি থাকতো আমরা কিন্তু আমদানিটা থাকতো। 1,250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কার শেডে বর্তমানে নিলামযোগ্য 413টি ও সদ্য আমদানি করা 201টি সহ মোট গাড়ি রয়েছে 614টি। গত কয়েক মাস আগেও চাহিদার বিপরীতে অতিরিক্ত গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। ধস নেমেছে গাড়ি আমদানিতে। খালি হতে শুরু করেছে একসময় পরিপূর্ণ থাকা বন্দরের কার শেডগুলো। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ। ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসে বৃহত্তর চট্টগ্রাম থেকে গেছেন 74,000-এর বেশি কর্মী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির মূল অঞ্চল। জনশক্তি রপ্তানি ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধের আগে 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল 3,22,291 জন। আর চলতি বছরের প্রথম 4 মাসে এই সংখ্যা 74,491 জন। যুদ্ধের কারণে কিছুটা স্লো গতি হওয়াতে আমাদের কিন্তু যাচ্ছে, সৌদি আরবে বেশি যাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রি তো আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। গত বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থানে ছিল কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া এবং চতুর্থ স্থানে ছিল চট্টগ্রাম। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চিটগংয়ের ট্রেন্ডটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। প্রথম যদি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, দেন হচ্ছে ওমান। কিন্তু বর্তমানে এই তিনটা দেশে ভিসা জটিলতা দেখা দিয়েছে। অস্থিরতার মাঝেও চট্টগ্রামের বাসিন্দারা জীবিকার সন্ধানে ছুটছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কাতারের পরিস্থিতি সব দেশের চেয়ে মোটামুটি ভালো। সৌদি আরব যেতে যাচ্ছি, এখানে আমার বোনের হাজব্যান্ড আছে। বছরে 3 থেকে 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় বৃহত্তর চট্টগ্রামের 11 জনের প্রবাসীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
পোশাক খাত প্রসারে উন্নত প্রযুক্তি ব্যবহার ছাড়া রফতানির প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নিটিং মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, উৎপাদন খরচ কমিয়ে গুণগত মান নিশ্চিত করতে আগ্রহী হচ্ছেন বৈশ্বিক ক্রেতারা। এ অবস্থায় বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অবস্থান ধরে রাখতে প্রযুক্তি বিনিয়োগকারীদের অর্থায়নের আহ্বান জানান বিকেএমইএর সভাপতি। প্রদর্শনীতে চীনা কোম্পানি কাইকি গ্রুপ ও চুয়াংফু গ্রুপের উন্নত সোয়েটার সহ নিটওয়্যার বুননে আধুনিক প্রযুক্তির মেশিনারিজ তুলে ধরেন আয়োজকরা। লেটেস্ট টেকনোলজি, এই টেকনোলজি আমাদের ইন্ডাস্ট্রিতে আপনারা সম্পৃক্ত করবেন এবং সেই সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যেভাবে বিশ্ববাজারে অবস্থান তৈরি করে নিয়েছে সেটা আপনারা ধরে রাখবেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্লিনিকে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। নষ্ট হয়ে যায় সরকারের বরাদ্দ দেয়া বিপুল পরিমাণ ওষুধ, ফেলে দেওয়া হয় ডোবায়। জামালপুরের ধনতলা কমিউনিটি ক্লিনিকে 2 বছর ধরে স্বাস্থ্যকর্মী না থাকায় বিপুল পরিমাণ ওষুধ নষ্ট হয়েছে দাবি স্বাস্থ্য বিভাগে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডোবায় ফেলে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যেগুলোর বেশিরভাগ গায়ে স্পষ্ট লেখা সরকারিভাবে সরবরাহ। গত 30 এপ্রিল জামালপুরের ইসলামপুরের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় দেখতে পাওয়া যায় এমন চিত্র। স্থানীয়রা জানান, 2024 সালের আগস্টের পর ক্লিনিকে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। যাদের দেয়া হতো তারাই চলে যেতেন সুবিধামতো জায়গায়। স্বাস্থ্যকর্মী দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হলেও কোনো অগ্রগতি হয়নি। এতে সরকারের ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। ওষুধগুলো ফালা না দিয়ে যদি জনগণের কাছে দিয়ে দিত, হ্যাঁ, তাহলে জনগণের উপকার পাইতো। আপনি সরকার থাকছে, ডাক্তার চলে গেছে গায়ে, সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই ওষুধগুলো হয়তো আরো ক্ষতি হবে, সেই জন্য ওষুধগুলো ফেলাই দিছে। নাই হ্যান ত্যান চাকরি নাই, এলি খালি কইছে বন্ধুকে ঠিক আছে এই জানি এক দিল উনি 10 জন 20 জন দিয়ে গেলে তাও হলো উনি। স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকে ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেয়া হয়, অথচ ওষুধ জমিয়ে সেগুলোর মেয়াদ শেষে ডোবায় ফেলে দেওয়ায় ক্ষুব্ধ তারা। আগেও যে ওষুধগুলো আসছিল তাও বিতরণ করিও তো তার ট্রান্সফার হওয়া দরকার আছিল। কে এইভাবে ওষুধগুলোকে নষ্ট করলো, ধ্বংস করলো, স্বাস্থ্য বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ওই দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ডোবায় ওষুধ ফেলে দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়ে গেছে। এটির সাথে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে এটার কঠোর ব্যবস্থা হবে। ধনতলা কমিউনিটি ক্লিনিকের আওতায় প্রায় 6000 মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। সময় সংবাদ, জামালপুর। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় দেয়ায় জীবিকায় প্রভাব পড়েছে স্থানীয়দের। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচল অপরাধেও বেড়েছে উদ্বেগ। দ্রুত প্রত্যাবাসন সহ 7 দফা দাবিতে এবার আন্দোলনে স্থানীয়রা। স্থানীয় সংসদ সদস্য জানান, 2027 সালে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 10,000 একর বনভূমিতে চাষাবাদ করে জীবিকা চলত স্থানীয়দের। নাপ নদীতে মাছ আর কাঁকড়া শিকার ছিল আয়ের উৎস। 2017 সালের 25শে আগস্ট রোহিঙ্গা আগমনের পর 9 বছরে সেই পথ প্রায় বন্ধ। বনভূমিতে বেড়েছে অপহরণ সহ নানা অপরাধ। এমন পরিস্থিতিতে উখিয়া ও টেকনাফের বাসিন্দারা নেমেছেন আন্দোলনে। দাবি, ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ সহ 7 দফা বাস্তবায়ন। রোহিঙ্গারা কাঁটাতারের বাইরে গিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করে, সেজন্য আমাদের যারা স্থানীয় জনগোষ্ঠী আছি আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তেছে। বনভূমি উজাড় ও পাহাড় কেটে স্থায়ী আবাসনের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের চেষ্টা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করছে অভিযোগ সচেতন মহলের। অবিলম্বে এই সমস্ত পুনর্বাসনের মতো প্রকল্প যদি বন্ধ করা না হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা বলতে বলতে যদি শেষ পর্যন্ত কেউ না শুনে, তাহলে এখানে সকল মানুষ মিলে আমরা আন্দোলন সংগ্রাম করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য জানান, 2027 সালে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। আগামী 27 সাল থেকে
একটা রিফিউজিও 27 সালের ভিতরে একটা রিফিউজিও বাংলাদেশে আর থাকবে না। উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। তার বিপরীতে স্থানীয় বাসিন্দা রয়েছেন প্রায় 5 লাখ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হাম ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। হাসপাতালে ভর্তি হয়েছে 1024 জন। এদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার অসুস্থ হচ্ছে অনেক শিশু। এই অবস্থায় সুস্থ হওয়ার পর প্রথম 1.5 মাস শিশুকে বেশি যত্ন ও ভিটামিনযুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 6 বছরের ওমর ফারুক করুণ চাহনিতে হাসপাতালের দেয়ালে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। 5 মাস আগেই মাকে হারিয়েছে সে। হামে আক্রান্ত হয়ে মায়ের আদরটুকু জুটছে না কপালে। চোখের সামনে তার যন্ত্রণা দেখে কষ্ট হচ্ছে স্বজনদেরও। অন্য হাসপাতালে বলছিল আইসিইউতে ভর্তি করার জন্য, পরে হেরা বলছে আইসিইউতে ভর্তি করার লাগবে না, নর্মালি ভর্তি করার, পরে নর্মালি ভর্তি হয়েছে। এখন আগে থেকে এখন একটু ভালো আছে। হামে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় এখন 4 থেকে 6 বছরের শিশুদের সংখ্যা বাড়ছে। বেশিরভাগ শিশু নিউমোনিয়া সহ অন্যান্য জটিল রোগ নিয়ে ভর্তি হচ্ছে। তবে সঠিক সময়ে হাসপাতালে আনায় শারীরিক সুস্থতা ফিরে পাচ্ছেন অনেক শিশু। প্রথম রয়েছে, এরপরে বোনে রয়েছে, তখন এই জায়গায় আনছি, এখন ট্রিটমেন্ট চলতে আছে। হামের থেকে এখন নিউমোনিয়াটাই রয়েছে। হাম ভালো হয়েছে, নিউমোনিয়া একটু বেশি, তো এটা সময় লাগবে বলছে। চিকিৎসা নেয়ার পরেও কিছু শিশু আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসা নেয়ার প্রথম 1.5 মাস স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হয়ে চলার আহ্বান জানান চিকিৎসকরা। এটা ভাইরাল ডিজিজ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যাচ্ছে। এই জন্য ভালো হয়ে গেলেও 1 থেকে 1.5 মাস কিন্তু ওর ইমিউনিটি আগের অবস্থায় ফিরে আসতে সময় লাগে। 1 থেকে 1.5 মাস এই সময়টা কিন্তু ওর ইমিউনো সাপ্রেসড কন্ডিশনেই আছে। এই সময় একটা ভালো হলেও বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে অন্য আর একটা আক্রান্ত হচ্ছে। সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের সব সেচ যন্ত্র পর্যায়ক্রমে সোলারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এই কথা বলেন তিনি। জানান, ডিজেলের উপর নির্ভরতা কমাবে সৌরবিদ্যুৎ, এতে কমবে উৎপাদন খরচ। এ সময় মন্ত্রী বলেন, কৃষি কার্ডে প্রয়োজনীয় নির্দেশনা থাকবে, যা অনুসরণ করে কৃষকরা নির্ধারণ করতে পারবেন উৎপাদনের পরিমাণ। বাংলাদেশে সোলার পাওয়ার আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয় আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশের যত ডিপ টিউবওয়েল এবং শ্যালো টিউবওয়েল আছে আমরা পারবো, জানি না পারবো কিনা, অনেক ফর্মালিটির প্রশ্ন, এগুলিকে যদি আমরা সোলারে কনভার্ট করে বলি, তা যদি করতে পারি আমার ধানের প্রোডাকশন রেট কমে যাবে। কমবে কিনা? আমাদের যত হাজার কোটি টাকা যাক, আমরা চেষ্টা করছি এটাকে কমপ্লিট করার জন্য। মোংলায় 7 দিনের মধ্যে সরকারি পুকুর দখলমুক্ত করে মানুষের সুপেয় পানি ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। নাগরিক সংলাপে তিনি জানান, বৃষ্টির পানি সংরক্ষণে আধুনিক প্রযুক্তি প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের ভিতরে আমি চাই এই পুকুরগুলো নিয়ে একটা সমাধান আসতে এবং কর্ম পরিকল্পনা ঠিক করে দেখো বৃষ্টি হচ্ছে, আমরা চাই এই বৃষ্টির প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা সংরক্ষিত করতে, এই পানিটা আমরা লম্বা সময় ব্যবহার করতে পারি। কারণ আমাদের ফাল্গুন চৈত্র মাসের সময় প্রচন্ড লবণ থাকে নদীর পানি, বাট এই সময়টা আসলে কিন্তু বিশেষ করে অগস্ট, সেপ্টেম্বর, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই সময়টাতে পানি কিন্তু বৃষ্টি হয়ে যায়। হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহযোগিতা তহবিল বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। শনিবার বিকেলে কুমিল্লায় শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে নতুন করে স্পোর্টসের কুমিল্লা জেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আলহামদুলিল্লাহ, গভর্নমেন্ট এর মধ্যে একটা ফান্ড আমরা জোগাড় করেছি। এই ফান্ড আরো আমরা বাড়ানোর চিন্তা করছি।
যে সমস্ত কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তোবা তাদের সম্পূর্ণটা সাবসিডাইজ করা গভর্নমেন্টের পক্ষে এই মুহূর্তে সম্ভব হবে না, কিন্তু গভর্নমেন্ট শুরু করতে চায় যতটুকু সম্ভব ওই ক্ষতিগ্রস্ত কৃষকের একটা সাবসিডি দেওয়া, যেন সে এই যে এই মুহূর্তে কঠিন একটা একটা দুঃসময়ের ভিতরে পড়ছে, এটা যেন ইনস্ট্যান্টলি কিছু হলো তার মানসিক একটা সাপোর্ট আসে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যা বলে প্রতিশ্রুতি বাস্তবায়নে তাই করে, এমনটাই মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইলের ক্ষুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজগ নদীর পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার আর এই সরকার কিন্তু এক না। সারা বাংলাদেশেই আমাদের এই খাল খনন কর্মসূচি, নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। নদী যে জায়গা সেই জায়গা খনন হবে এবং আশপাশে যদি কেউ এটি দখল করে রেখে থাকে অবশ্যই প্রশাসন দখলদার মুক্ত করবে। আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী সেই অনুযায়ী উনি পদক্ষেপ নিচ্ছেন। দেখছেন ভোরের সময়। সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র টেংরাটিলা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেশে প্রথম শিল্পে গ্যাস সরবরাহ করা হয় এখান থেকে। ২৭ বছরের ২৭ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় ছাতক সিমেন্ট কারখানায়। পরিত্যক্ত এই ক্ষেত্রে ২টি কূপ খননের পরিকল্পনা সহ বিপুল পরিমাণে গ্যাস প্রাপ্তি নিয়ে কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্ট। দেশের অন্যতম সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র টেংরাটিলা এভাবেই ভয়াবহ বিস্ফোরণে সব শেষ হয়ে যায়। নাইকো বাপেক্স কূপ খননের চূড়ান্ত পর্যায়ে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন বিস্ফোরণ ঘটলে ৮১৬টি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাণিজ সম্পদ, পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস হয়ে যায় নিমিষে। ৩ দিন এখানে আগুন আসছিল। পরবর্তীতে তো আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হইলাম, বাড়িঘর সাইডে চলে গেলাম। আবার তারা পুনরায় কাজ করলো। এটাও আবার ওই যে আপনার ব্লোড হওয়ার সময় আবার অঘটন ঘটছে, আগুন লাগছে। এটা প্রায় 13 দিন আসছিল। রাষ্ট্র হওয়ার পর এত পরে মনে করেন যে আমাদের এলাকার যেই লোকজন আছেন, গরু বাছুর হাঁস মুরগ গ্যাসের আগুনের তাপে, তারপরে এই যে এই ময়লা পানি গেছে গ্যাসের সাথে যে আছেন এই পিসারি বড়টা সব মাছ মরে গেছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সুনামগঞ্জের দোয়ারা বাজারে অবস্থিত টেংরাটিলা গ্যাস ক্ষেত্র ১৯৫৯ সালে আবিষ্কার করে, যা দেশের দ্বিতীয় সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র। এখান থেকে প্রথম ছাতক সিমেন্ট কারখানায় দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হতো। এখান থেকে আমরা কম বেশি ২৭ বিসিএফ গ্যাস উত্তোলন করেছি। পরবর্তীতে ৮৭ সালে এসে আসলে কূপটা বন্ধ হয়ে যায়। ২০০৩ সালে কানাডিয়ান কোম্পানি নাইকো ও বাপেক্স যৌথভাবে এই গ্যাস ক্ষেত্রটি উন্নয়নের জন্য চুক্তিবদ্ধ হয়। ২০০৫ সালে ভয়াবহ বিস্ফোরণের পর এই গ্যাস ক্ষেত্রের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ভিত্তিক ইক্সিট ট্রাইব্যুনাল নাইকোকে $৪২ মিলিয়ন বা প্রায় ৫১৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়। পরিত্যক্ত ঘোষণার প্রায় ৪০ বছর পর এই টেংরাটিলা গ্যাস ক্ষেত্র থেকে পুনরায় গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। এবার পরিত্যক্ত এই গ্যাস ক্ষেত্রে 2টি কূপ খনন করতে কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। 2টা নতুন কূপ খনন করতে পারি এবং সেগুলো যদি সাকসেস হয় ওখানে আমরা আরও 3D সিসমিক সার্ভে করাবো পুরা এরিয়া। সেখানে যদি ভালো প্রসপেক্ট থাকে আমরা আরও কূপ খনন করব। তবে আমরা আশাবাদী যে টেংরাটিলা অনেক রিজার্ভ আছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি হরিপুর, টেংরাটিলা, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে 17টি কূপ থেকে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
বাজেটকে অর্থনীতির পুনরুদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শনিবার এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা শেষে এই পরামর্শ দেন তিনি। আরও বলেন, অর্থনীতির ভিত্তি শক্তিশালী না হলে মধ্যপ্রাচ্যে সংঘাতের মতো বাইরের ধাক্কা মোকাবেলা করা খুবই কঠিন হবে। কক্সবাজার উপকূলের বাতাস পরিণত হয়েছে বিদ্যুৎ উৎপাদনের শক্তিশালী উৎসে। জেলায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই অঞ্চল বায়ু বিদ্যুতের পাশাপাশি সমুদ্র ঢেউভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মতো আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সমুদ্রে হাওয়ায় ঘুরছে বিশাল বিশাল ব্লেড। প্রতিটি ব্লেডের দৈর্ঘ্য 60 মিটার। 90 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা দানবীয় টারবাইনগুলো বাংলাদেশের নতুন শক্তির প্রতীক। কক্সবাজারে এখন বাতাসেই হয়ে উঠছে বিদ্যুতের জ্বালানি। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে 22টি বায়ুবিদ্যুৎ টারবাইন। প্রতিটি টারবাইনের জন্য ব্যবহার করা হয় 20 শতক জমি। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে 3 মিটার ছাড়ালে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ দিয়ে যাচ্ছে এবং যে পরিমাণ বিদ্যুৎটা দিচ্ছে এখন অ্যাভারেজে প্রায় 30 মেগাওয়াটের উপরে প্রতি ঘন্টায় আমরা গ্রিডে বিদ্যুৎ দিতে পারতেছি। সংশ্লিষ্টরা বলছেন, এটি সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, যেখানে শুধু প্রাকৃতিক বাতাসের শক্তি রূপান্তর করা হয় বিদ্যুতে। শীতকালে বিদ্যুৎ উৎপাদন কম হলেও গ্রীষ্মকালে বায়ুচাপ বেশি থাকায় বর্তমানে ঘন্টায় গড়ে 30 থেকে 66 মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই প্রযুক্তিতে বাংলাদেশে আসাতে আমাদের আরও কিছু সম্ভাবনা চারদিকে রয়েছে সমুদ্র বেষ্টিত করে, সেদিকে আমরা এগুলোকে সম্প্রসারণ করলে আমরা আরও বেশি সুফল পাব। উৎপাদিত বিদ্যুৎ খুরুশকুল সাব স্টেশন হয়ে 40টি গ্রিড টাওয়ার অতিক্রম করে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। কক্সবাজার শহরে মোটামুটিভাবে দেখা যায় ওরা 15, 20, 30 মেগাওয়াটের মতো সরবরাহ করতেছে রেগুলার। ব্যবসায়ীরা বলছেন, এই অঞ্চল শুধু বায়ুবিদ্যুৎ নয়, সমুদ্র ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো নতুন প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এখানে বায়ুবিদ্যুতের একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের যে চোপলদণ্ডিতে আমাদের এই মুহূর্তে যে আমরা বায়ুবিদ্যুৎ কেন্দ্রটা আমরা করেছি, এটা কিন্তু আমাদেরকে একটা নতুন একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্রে তথ্য মতে গত 2 বছরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 2,41,000 মেগাওয়াট বিদ্যুৎ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গণমাধ্যমে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে অপতথ্য প্রতিহত করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারে তিনি আরও বলেন, সঠিক তথ্য সরবরাহই এখন বড় চ্যালেঞ্জ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তথ্যমন্ত্রী। অংশীজনের সহযোগিতায় মুক্ত ও দায়িত্বশীল গণমাধ্যম তৈরি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। গণমাধ্যমকে তার বস্তুনিষ্ঠতা দিয়ে মূল্যায়ন করতে হবে। আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা সিস্টেমের মধ্যে এ ধরনের ডিজিটাল চেকিং অ্যান্ড ব্যালেন্স সিস্টেমটাকে আমরা ইন্ট্রোডিউস করতে টার্গেট নির্ধারণ করতে হবে। তথ্য সরবরাহর বাধাটা যত না বেশি সমস্যা আজকের যুগে, তার চেয়ে কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে তথ্যকে নিজের রঙের, মনের, আদর্শের মাধুরী মিশিয়ে উপস্থাপন করার যে প্রবণতা, তাকে আমরা কীভাবে চ্যালেঞ্জ করব। মাস কমিউনিকেশন, ইট ইজ অনলি দি মাস মিডিয়া যে জনগণের এই প্রত্যাশাকে জীবন্ত রাখে। তফসিলভুক্ত দলিত হরিজন সম্প্রদায়ের অধিকার আজও প্রতিষ্ঠা হয়নি। চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে এখনও বৈষম্যের শিকার তারা। শনিবার বিকেলে ডিআরইউতে জাতীয় জনজাতি জোটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলিত হরিজন সম্প্রদায়কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, চাকরি কাঠামোতে পরিবর্তনের মাধ্যমে দলিতদের আর্থিক বৈষম্য দূর করতে হবে। এ সময় জাত ভিত্তিক বৈষম্যের কারণে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরেন হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা।
তফসিলি সম্প্রদায়ের মানুষেরা যে সংকটের মধ্যে আছেন সেটাকে আমাদের রাষ্ট্রীয়ভাবেও সমাধান করতে হবে, সামাজিকভাবেও এটার একটা সমাধান প্রয়োজন। এটাকে রাজনৈতিক দলের বার্তা হিসেবে নেওয়ার প্রয়োজন নেই, এটাকে একটা মানবিক আবেদন হিসেবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করা হয় নাই। তার আর্থিক অবস্থানের বৈষম্যটা আমাদেরকে প্রাথমিকভাবে নিরসন করতে হবে। আমি মনে করি রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের একটা পরিবর্তন আনা দরকার। এনসিপির অঙ্গ সংগঠন এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থান কারিগরি ও প্রকৌশলী খাতের আত্মত্যাগ, আকাঙ্ক্ষা ও প্রাপ্তিতে জুলাই সনদ শীর্ষক আলোচনার সভার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে কারিগরি ও প্রকৌশল খাতের অবদান এবং আত্মত্যাগকে স্মরণ করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন। ধন্যবাদ সাবরিনা আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মনির হোসাইন। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। টানা কয়েকদিনের বৃষ্টিতে জামালপুরের শেখের ভিটা ও পূর্ব বাগেরহাটার প্রায় 2 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জামালপুরে টানা ৩-৪ দিনের বৃষ্টিতে জামালপুর পৌর এলাকার শেখের ভিটা এবং পূর্ব বাগেরহাটা এলাকায় পানি জমে কিন্তু একটা এলাকার প্রায় 300 থেকে 400 পরিবার পানিবন্দী অবস্থায় আছে। আমি যদি আপনাদের একটু দেখাই যে এই এলাকার বাড়িঘরে এমন পানি প্রবেশ করেছে যে এলাকার মানুষ কিন্তু বাসা থেকে বের হতে পারছেন না, এবং পানির কারণে কিন্তু বাসা বাড়িতে ঘরেও কিন্তু পানি অবস্থান করছে। ইতিমধ্যেই কিন্তু এই এলাকায় প্রায় 4 জনকে সাপে কামড়ে তারা আহত হয়েছেন। এই এলাকার মানুষ যেটি বলছেন যে পৌরসভায় বাস করেও আমরা কিন্তু এই প্রতি বছর 3 থেকে 4 বছর যাবৎ কিন্তু তারা এই প্রতি বছরে এই বৃষ্টির মৌসুমে 3 থেকে 4 মাস তারা এইভাবে পানিবন্দী হয়ে পড়েন। এই এলাকার মানুষের যে দুর্ভোগ, এটা মানে পৌর এলাকায় থেকে তাদের যে এই পানিবন্দী অবস্থায় যে দুর্ভোগ, এটি মানে আপনি যে চিত্র যদি দেখায় যে তারা শিশু সন্তান নিয়ে এবং রাতের বেলায় তারা বাড়ি ঘরে যেতে পারছেন না, তারা মসজিদে নামাজ পড়তে পারছেন না। ইতিমধ্যেই কিন্তু এই পানির বন্দী অবস্থায় থাকার অবস্থার কারণে কিন্তু অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তো এলাকাবাসী যেটি বলছেন যে এই ব্যাপারে পৌরসভাকে বারবার আমরা অনুরোধ করার পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, এবং ইতিমধ্যেই কিন্তু তারা পৌরসভা এবং জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন, মিছিল করেছেন, জেলা প্রশাসনের কার্যালয়ে ঘেরাও করেছেন এই পানি থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং তারা যেটি বলছেন যে এই পানিবন্দী অবস্থায় তাদের কর্মজীবন একদম মানে দুর্ভোগে পড়েছেন। স্কুলে ছাত্রছাত্রী তারা স্কুলে যেতে পারছেন না, তারা বাজার হাটে যেতে পারছেন না, এবং সন্ধ্যার পরেই কিন্তু এই পানির কারণে কিন্তু অনেকেই বাড়িতে অবস্থান করছেন। এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা যেটা হচ্ছে যে এইবারের এই পানি বন্দী অবস্থার মধ্য দিয়ে কিন্তু সাপের একটা উপদ্রব শুরু হয়েছে, এবং তারা সারা রাত্রি কিন্তু এই সাপের ভয়ে রাত্রি যাপন করছেন। এই এলাকার মানুষ বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হয় তারা কিন্তু রেল অবরোধ করবেন এবং সড়ক অবরোধ করে আন্দোলন করবেন। এটি ছিল এই এলাকার মানুষের প্রধান দাবি। এই ছিল জামালপুর থেকে আমার কাছে পানিবন্দী এলাকার মানুষের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুর থেকে। বৈরী আবহাওয়ার কারণে ময়মনসিংহের বাজারে কমেছে সবজি সরবরাহ। প্রকারভেদে পাইকারিতে দাম বেড়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। এই মুহূর্তে মেছুয়া বাজারে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোরের আলো ফোটার পর থেকেই ক্রেতা বিক্রেতাদের হাকডাকে সরগরম হয়ে উঠেছে ময়মনসিংহ নগরের সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার মেছুয়া বাজারে। আমি এখন আছি এই বাজারটিতে, এবং এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যে নানা ধরনের সবজি নেওয়ার জন্য আসলে যারা খুচরা বিক্রেতা তারা এই বাজারটিতে এসেছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত সবজি সেটি তারা কিনে নিয়ে যাচ্ছেন। আমি বাজার ঘুরে যেটি দেখেছি যে সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দামই বেড়েছে।
যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে কয়েকদিন যাবত যে বৈরী আবহাওয়া, বৃষ্টিপাত সেই কারণে যে সরবরাহ সেটি কিন্তু অনেক সবজিরই কমেছে, যার কারণে দাম চাহিদা বাড়ায় এবং সরবরাহ কমায়, স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। এবারও সেটি হয়েছে এবং বিভিন্ন সবজি প্রকার ভেদে কিন্তু আমরা দেখেছি যে 5 থেকে 15 টাকা পর্যন্ত কিন্তু সবজির দাম বেড়েছে। আমি যদি একটু জানাই যে 10 টাকা বেড়ে পটল হয়েছে আজকে বিক্রি হচ্ছে 50 টাকা, কাঁকরোল 90 টাকা, মুখি 80 টাকা, টমেটো 40 টাকা কেজি এবং 15 গতকালকে যেটি ছিল চিচিঙ্গা 40 থেকে 45 টাকা, এটি আজকে হয়েছে 60 টাকা। একই দাম রয়েছে ঝিঙ্গারও এবং গাজর আজকে বিক্রি হচ্ছে 50 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 30 থেকে 35 টাকা এবং লতা যেটি ছিল 40 থেকে 45 টাকা সেটি আজকে 5 থেকে 10 টাকা বেড়ে হয়েছে 50 টাকা। কাঁচা মরিচের দাম কিন্তু লাফিয়ে বেড়েছে, যেটি গত সপ্তাহে ছিল 20 থেকে 30 টাকা সেটি হয়েছে আজকে 60 থেকে 80 টাকা এবং শসাও কিন্তু বেড়েছে, যেটি গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা সেটি হয়েছে আজকে 70 টাকা বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে যেটি 20 টাকা বেড়ে আজকে 80 থেকে 90 টাকা এবং লেবু দাম যদিও 5 টাকা কমেছে, যেটি আজকে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা এবং দেশি আলু আজকে বিক্রি হচ্ছে 20 টাকা এবং হল্যান্ড বিক্রি হচ্ছে 18 টাকা, এটিও 2 টাকা বেড়েছে এবং সজনে ডাঁটা কিন্তু 160 টাকা দরে, অর্থাৎ বেশিরভাগ সবজির দরে কিন্তু বেড়েছে এবং তারা বলছেন যে সরবরাহ ঘাটতি থাকায় এই দাম বেড়ে গেছে এবং এই যে পাইকারি দাম আমি বললাম, এই পাইকারি দাম থেকে যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে এটির দাম কিন্তু 10 থেকে 15 টাকা আরো বেশি বিক্রি হবে খুচরা বাজারে। তো এই ছিল ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে। শেরপুরের গারো পাহাড়ে 3 যুগ ধরে চলছে হাতি ও মানুষের দ্বন্দ্ব। খাদ্য সংকটে বন্য হাতির দল হানা দিচ্ছে কৃষকের ক্ষেতে। নানা কৌশলে ফসল রক্ষায় ব্যর্থ হয়ে আধা পাকা ধান কেটে ফেলছেন কৃষক। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আর স্থায়ী সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা স্থানীয় জনপ্রতিনিধির। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। গারো পাহাড় ঘেঁষা সীমান্তবর্তী এলাকায় প্রায় দেখা মিলছে বন্য হাতির। পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে লোকালয়ে ছুটে আসছে প্রাণীগুলো, খেয়ে সাবার করে ফেলছে কৃষকের পাকা ধান। শেরপুরের শ্রী বড়দি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির গারো পাহাড়ে ধান পাকার সময় দল বেঁধে নেমে আসে বন্য হাতির দল। হাতির আক্রমণ ঠেকাতে আগুন জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়েও শেষ রক্ষা করা হচ্ছে না কৃষকের কষ্টের ফসল। সম্প্রতি হাতির আক্রমণ বেড়ে যাওয়ায় কাঁচা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকরা। এতে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় আর্থিক লোকসান গুনতে হচ্ছে তাদের। আমাদের পাহাড় এলাকা হাতি অনেক অত্যাচার করে, ফসল আমরা সঠিকভাবে পাকায় নিতে পারি না। পাহাড়ের একদিকে হাতি থাকতো, অপর দিকে আমরা থাকতাম। হাতির অত্যাচারের জন্য আসলে আমরা এই কাঁচা ধান কাটা লাগতেছে। পাকা ধান আর কাঁচা ধান নাই খায় ফেলায় হাতি। বড় হাতি এসে 1 ঘন্টায় শেষ করে ফেলায়। সরকার এটা উদ্যোগ নেই যে সরকার হাতি আন কি করব। হাতির আক্রমণে ফসল রক্ষায় ধান 80% পাকলে কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। আমরা প্রতিনিয়ত সংশ্লিষ্ট জায়গায় আমরা পরিদর্শন করতেছি। পরিদর্শনকালে কৃষকদেরকে যখন ধান 80% পাকা হয়ে যায় সাথে সাথে আমরা কর্তন করার জন্য পরামর্শ করতেছি। জনসচেতনতা বৃদ্ধি সহ হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার সহযোগিতার আশ্বাস বন কর্মকর্তার। আর হাতি ও মানুষের দ্বন্দ্ব সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের প্রত্যাশা জনপ্রতিনিধির। বন্য হাতির যেন কেউ কোনো ক্ষতি না করে এবং ফসলের ক্ষতিপূরণটা যেন সঠিকভাবে পায় সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। ফরেস্টের সঙ্গে সমন্বয় করে কিভাবে স্থায়ী সমাধান করা যায় এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ আশা করতেছি জুনের পরে, বাজেটের পরে আমরা উদ্যোগ গ্রহণ করব। বন বিভাগের তথ্য মতে 3 উপজেলায় 3টি দলে বিভক্ত হয়ে প্রায় শতাধিক হাতি রয়েছে। সময় সংবাদ, শেরপুর। ভোরের সময় আরও থাকছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে অগ্রগতি নেই কূটনৈতিক আলোচনায়। হরমুজ ঘিরে নতুন আইন তেহরানের। প্রণালীতে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ। যে কোনো মুহূর্তে সংঘাত শুরু। ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত 47 কিলোমিটার মহাসড়ক নির্মাণ করা হচ্ছিল ভোগান্তিহীন যোগাযোগের জন্য, যার মাধ্যমে টাঙ্গাইল ও জামালপুরগামী যানবাহন মুক্তাগাছা পৌর শহরের যানজট এড়িয়ে সহজে যাতায়াত করতে পারবে।
কিন্তু মাত্র 4.3 কিলোমিটার সড়কের কাজ দুদফা সময় বাড়িয়েও ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ করতে না পারায় সুফল আটকে আছে। তবে দ্রুত কাজ শেষ করতে তাগাদা দেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। গগন পণ্ডিতের ক্যামেরায় উবায়দুল হকের রিপোর্ট। সড়কের কিছু অংশ পিচ ঢালাই, কোথাও বালু ও ইটের খোয়া, আবার কোথাও বিস্তীর্ণ ফসলি মাঠ। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা বাইপাস অংশের এমন দশা। মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের ছত্রাশিয়া এলাকা থেকে বাঁশাটি ইউনিয়নের ভাবকির মোড় পর্যন্ত 6 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। উদ্দেশ্য মুক্তাগাছা পৌর এলাকার যানজট এড়িয়ে বাইপাস হয়ে দ্রুত টাঙ্গাইলের মধুপুরগামী ও জামালপুরগামী যানবাহন চলাচল নিশ্চিত করা। তবে নির্ধারিত সময় 2024 সালের 30 জুন শেষ হওয়ার পর আরও 2 দফা সময় বাড়িয়েও ভাবকির মোড় থেকে লাঙ্গরিয়া হয়ে চরবগুড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার বাইপাস সড়কের কাজ শেষ হয়নি। এছাড়া মধুপুর ময়মনসিংহ জাতীয় সড়কের ভাবকির মোড় থেকে লেংরার বাজার অংশে আরও 1.3 কিলোমিটার সড়কের কাজও অসম্পূর্ণ। এতে মহাসড়কটিতে ভোগান্তি নিয়েই চলাচল করতে হচ্ছে যানবাহনকে। রাস্তাটা না হওয়ার থেকে আঙ্গর পাবলিকের মেলা সমস্যা দাঁড়াইতেছে। বাইপাস না হওয়ার কারণে আমাদের জ্যামজটের মানে অনেক সময় যায়, অনেক কষ্ট হয়। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা জ্যামে আটকে থাকা লাগে। কন্ট্রাক্টর কাজ করে না, 2-3 বছর ধরে ফলাই থুই দিচ্ছে রাস্তায় এমনি। যে রাস্তার জন্য আপনার পানি ঠিক মতন নামতেছে না, পানিগুলি আটকা থাকতেছে, ফসলের জন্য সমস্যা হইতেছে। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন 4.3 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ না শেষ হওয়ায় পুরো সড়কটির সুফল পাচ্ছে না মানুষ। জ্বালানি, বিটুমিন সহ অন্যান্য মালামালের মূল্য বৃদ্ধি ও সংকট দেখিয়ে 2027 সালের মার্চ পর্যন্ত আরও 1 দফা সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে দ্রুত কাজ শেষ করতে তাগাদা দেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। ম্যাটেরিয়ালসের কালেকশন করার আমাদের একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই মূল্যবৃদ্ধিতে আমরা কাজটা করার মতন আমাদের অনেক সমস্যা দেখা দিয়েছে। একটি সর্বশেষ টাইম এক্সটেনশন, সেটা মার্চ 2027 পর্যন্ত সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। আর তন্মধ্যে যদি তারা কাজে ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে তাদের চুক্তি বাতিলের ব্যবস্থা গ্রহণ করবে। নগরীর 0 পয়েন্ট থেকে টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত 47 কিলোমিটার মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয় 2001 সালের 1 জুলাই। ভূমি অধিগ্রহণ সহ প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 1107 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। হবিগঞ্জের হাওর বেষ্টিত আজমেরীগঞ্জ উপজেলায় নদী গর্ভে বিলীন শত শত ঘরবাড়ি। নদী ভাঙনের শিকার হয়ে ভিটে মাটি হারিয়েছেন অন্তত 5টি গ্রামের শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হাওর বেষ্টিত হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় প্রতি বছর কালনী ও কুশিয়ারার ভাঙনে নিঃস্ব হচ্ছেন শত শত পরিবার। যুগ যুগ ধরে চলমান নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। এছাড়া কুশিয়ারার নবীগঞ্জ অংশেও ভাঙছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। সম্প্রতি ভাঙনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে নদীটি সরাসরি ঘরবাড়ির আঙিনায় এসে পড়েছে। নদী ভাঙনের কারণে আমরা বড় আতঙ্কে আছি। এখানে 2 থেকে 3 হাজার পরিবার ঝুঁকির মধ্যে আছে। অচিরেই যদি এটা প্রতিরোধ করা না হয় তাহলে হয়তো 15 দিন 1 মাসের মধ্যে আমাদের যে গ্রামগুলো, নদীর পাড়ে যে গ্রামগুলো আছে সবগুলো প্রায় বিলীন হয়ে যাইব। ভাঙন রোধে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। যে সমস্ত এলাকা ঝুঁকিপূর্ণ আছে বা ঝুঁকিপূর্ণ হওয়ার প্রবণতা আছে সে সমস্ত এলাকা আমরা ভিজিট করে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে, অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে আমরা কাজটা দ্রুত শুরু করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি দ্রুততম সময়ে এই নদী ভাঙনের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ তারা সেটি গ্রহণ করবে। কালনী ও কুশিয়ারা নদীর ভাঙনে চরম ঝুঁকিতে আজমেরীগঞ্জ উপজেলার 6টি গ্রামের অন্তত 30,000 মানুষ। সময় সংবাদ, হবিগঞ্জ। 38 বছর ধরে সেতুর অভাবে ভুগছে জামালপুরের মাদারগঞ্জের 8 গ্রামের বাসিন্দা। 5 কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে চলাচল করতে হচ্ছে তাদের। ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী সহ 20,000 বাসিন্দা। দুর্ভোগের কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে সেতু নির্মাণের জন্য সমীক্ষা চালানো হচ্ছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। সেতু নেই, তাই অন্যের ক্ষেতের মধ্য দিয়ে চলাচলের একমাত্র পথ বাসিন্দাদের। বর্ষা মৌসুমে কাদা পানির মধ্য দিয়ে চলাচল করতে কষ্ট বেড়ে যায় দ্বিগুণ।
1988 সালের ভয়াবহ বন্যায় জামালপুরের মাদারগঞ্জের ভুরভুরা বিলে সেতুটি ভেঙে যায়। 38 বছর পার হলেও সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়নি প্রশাসন। এতে 8 গ্রামের 20,000 মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। মানুষের ক্ষেতের মধ্যে গেলে মানুষের গালাগালি পারে, ক্ষেতের মধ্যে যাইতে দেয় না, ফসল করা যায় না। মানুষ ওই এলাকার লোকজন এই দিক দিয়ে রাস্তা করে এটা পাড়ায় একদম নিচে ডাবা একদম শেষ করে দিয়ে দেয়। সেই 88 সালে তখন আমার যুবক বয়স, আজকে দাড়ি পায়ে গেল গা, এই বৃষ্টি হইতে আছে না। খালি শুনি যে টেন্ডার হয়েছে, কাজ হবো। সেতু না থাকায় বেশি ভোগান্তিতে পড়েন 5,000 শিক্ষার্থী। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হয় তাদের। শিক্ষা থেকে বঞ্চিত আমরা, চিকিৎসা থেকে বঞ্চিত। সবচেয়ে বেশি সমস্যা হয় প্রসূতি মায়ের ক্ষেত্রে আর মূর্ষ রোগীদের ক্ষেত্রে। 8টি গ্রামে প্রায় 20,000 মানুষ এমন ভোগান্তিতে আছে যা বলার মতো না। সরকারের কাছে আমার আবেদন যে ব্রিজটা তাড়াতাড়ি অতি দ্রুত করে দেয়। জনগণের দীর্ঘদিন দাবির পর সেতু নির্মাণের জন্য সমীক্ষা চালানো হয়েছে, যা শেষ হলে চূড়ান্ত অনুমোদনের পর সেতু নির্মাণের কাজ শুরু হবে জানায় স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে CIB2 প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো 2 মাস আগে এই ব্রিজের প্রকল্পের সমীক্ষা চালানো হয়েছে এবং সমীক্ষাটা আরও কিছুদিন লাগবে। এই সমীক্ষা শেষ হলে এটা চূড়ান্ত অনুমোদন আসবে। আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারের তথ্য মোতাবেক এই সমীক্ষা শেষ হলে আশা করি ইনশাল্লাহ এর অনুমোদন আসলে আমাদের জনগণের সুফলটা ভোগ করতে হবে। LGD জানিয়েছে বিলের উপর সেতু নির্মাণে প্রায় 10 কোটি টাকা ব্যয় হবে। সময় সংবাদ, জামালপুর। চট্টগ্রামে বকেয়া বেতন আদায়ের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার দুপুর থেকে কালুরঘাট CNB রাস্তার মাথায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আজিম গার্মেন্টসের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। খবর পেয়ে শিল্প পুলিশ সহ অন্যান্য বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। বিক্ষোভ চলবে বিকেল পর্যন্ত।